সারার ধরায় যেন প্রাণ ফিরে আসে। এমনিই তার শ্বাসকষ্টের সমস্যা। তার ভেতর এমন আতঙ্ক তার ফুটবল হৃদয়ে নিতে পারবে না। সারা বিড়বিড় করে বলে, আপনার সময় পেতে হবে না। এই রকম ব্যস্ত থাকুন আপনি। আপনার ব্যস্ততার মাঝে আমি ঠিক আমার সময় বুঝে নিব। উদ্ধৃতি চিহ্ন। সানি সারার কথা বুঝতে পারল কি না বোঝা গেল না, তবেই সে ঠোঁট প্রসারিত করে নিঃশব্দে হাসল। সারা এবার কথা ঘুরিয়ে বলে ওঠে, উদ্ধৃতি চিহ্ন, সাফি ভাই তো বিয়েতে রাজি হয় না। বাংলাদেশের কত জায়গার মেয়ে দেখানো হলো, ভাইয়া তো দেখেই না। জার্মানির যদি কোনো সুন্দর মেয়ে আপনার জানাশোনা থাকে তাহলে ভাইয়াকে দেখাতাম, তাই আর কি। উদ্ধৃতি চিহ্ন। সারার এমন কথায় সানি চোখ বড় করে বিস্মিত দৃষ্টিতে তাকায় সারার দিকে। সানি মনে মনে ভাবে, কি মারাত্মক সাংঘাতিক ভয়ানক মেয়ে ভাবা যায়, কিভাবে কথা ঘুরিয়ে ফেলে। সারা দুশ্চিন্তার ভান করে বলে উঠে, ভাইয়া তো আপনার কথা শুনে নিয়ে যদি বলতেন সাফি ভাইকে। আসলে সাফি ভাইয়ের বিয়ে নিয়ে সবাই অনেক দুশ্চিন্তা করে, আর করাটাই স্বাভাবিক। বলুন, সাফি ভাইয়ের বয়স তো আর কম হলো না। উদ্ধৃতি চিহ্ন। সানি বর্ষর একটা বিষম খেল সারার কথায়। সানি কাশতে কাশতে বলে, যা পানি নিয়ে আয়। উদ্ধৃতি চিহ্ন। সারা দ্রুত পায়ে গিয়ে সানির জন্য এক গ্লাস পানি নিয়ে আসে। সানি বেকুনিতে রাখা চেয়ারে বসে পানিটুকু খেয়ে বর্ষর একটা শ্বাস নিল সময় নিয়ে। সানি সারার দিকে দৃষ্টি রেখে মনে মনে ভাবল, কি মেয়েরে নিজের বিয়ের চক্করে ভাইকে বুড়ো বানিয়ে দিল। আমার পাগল হতে বেশি দেরি নেই। উদ্ধৃতি চিহ্ন। সারা এগিয়ে গেল সানির দিকে। শীতল কণ্ঠে বলে, সানি ভাই আপনার শরীর খারাপ লাগছে। উদ্ধৃতি চিহ্ন। সানি না সূচক মাথা নাড়িয়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলে, ঠিক আছি আমি, গলাটা শুকিয়ে এসেছিল তাই। উদ্ধৃতি চিহ্ন। এখন ঠিক আছেন তো? উদ্ধৃতি চিহ্ন। হুম ঠিক আছে। সারা এবার অনুনয় স্বরে বলে, সানি ভাই বলবেন তো ভাইয়াকে, ভাইয়ার বিয়ে খাওয়ার অনেক শখ আমার। উদ্ধৃতি চিহ্ন। সানি তার মোটা ভ্রু যুগল বাঁকিয়ে সারার দিকে দৃষ্টি রেখে বলে, তোর সাফি ভাইয়ের বিয়ে খেতে ইচ্ছে করছে, তুই বল গিয়ে, আমি কেন বলতে যাব। উদ্ধৃতি চিহ্ন। সারা কপাল কুঁচকে বলে, কেন আপনার ইচ্ছে করছে না? উদ্ধৃতি চিহ্ন। সানি স্পষ্ট জবাব দিল, না। সারা বেশ বিরক্ত হলো সানির উপর। সানির দিকে বিরক্ত ভরা দৃষ্টিতে তাকিয়ে বিড়বিড় করে বলে, নিজেও বিয়ে করবে না, অন্য কারো বিয়ে হোক সেটাও চাইবে না। উদ্ধৃতি চিহ্ন। সানি কি ভেবে আবারও বলে উঠে, এটা কোনো জোরজবরদস্তি বিষয় নয়, এটা যার যার একান্তই ব্যক্তিগত বিষয়, ব্যক্তিগত সিদ্ধান্ত। সাফি ভাই যখন ভালো মনে করবে তখন তিনি তার জীবনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিবে। আর জীবনসঙ্গী বেছে নেওয়া এটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। তার দৃষ্টিতে যাকে দেখে মনে হবে সে তার সঙ্গে সারা জীবন কাটাতে পারবে তাকেই বিয়ে করবে। এখানে আমার কিছু বলার নেই। সারা স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল সানির দিকে। খুব মনোযোগ দিয়ে শুনল তার কথাগুলো। সারা খুব জানতে ইচ্ছে করছে সানির দৃষ্টিতে কি মনে হয় সারা জীবন তার সঙ্গে কাটাতে পারবে। সে তো পারবে এই মুখটির দিকে তাকিয়ে অনায়াসে জীবন পার করে দিতে। সে তো চেয়েছিল মানুষটাকে ঘৃণা করতে, অভিমান নিয়ে দূরে থাকতে, কিন্তু ব্যর্থ সে। আবারও আটকা পড়ল একই ভুলের ফাঁদে। ভালোবেসে কিছু মানুষ নির্লজ্জ হয়। সারা ভাবল সেও নির্লজ্জের দলে। নির্লজ্জ না হলে এর দৃষ্টি কেন আটকে যায় বারবার একই মানুষের মুখ পানে? যে মানুষটা তাকে ফিরিয়ে দিয়েছিল নির্লজ্জ না হলে কি আবারও দাঁড়িয়ে থাকে সে মানুষটার সামনে? তার মন নির্লজ্জ না হলে আবারও কি বাজে হৃদয়ে একই সুর? তার সকল রাগ অভিমান কেন হারিয়ে যায়? মন কেন বারবার বলে উঠে, হ্যাঁ সামরন আন্ডারস্কোর চেয়েছি আন্ডারস্কোর তোমায়। সারার স্থির দৃষ্টি দেখে সানি নিঃশব্দে মুচকি হেসে তার মোটা ভ্রু যুগল বাঁকালো। সারার সঙ্গে সঙ্গে তার দৃষ্টি সরিয়ে সামনের দিকে তাকায়। দুজনের মাঝে নীরবতা। দুজনের অনেক কিছু বলার থা কলেও মুখ ফুটে বলতে পারছে না কেউ। সূর্যের আলোর তাপ একটু কমতে শুরু করছে। সারার মন বেশ উসখুস করছে একটা প্রশ্ন করতে। ভয়, জড়তা দুটোর কারণে বলতে পারছে না সারা। শুধু রেলিংয়ের উপর দুই হাত অনবরত নাড়ছে। সানি হ্রস্বলি কার্সটি রাখল সারার ফর্সা সরু হাত জোড়ার দিকে। সানি এবার দৃষ্টি রাখে সারার মুখ পানে। সূর্যের কিরণের লালচে আভা ছড়িয়ে পড়ছে তার মুখে। পরক করল ঘন কালো পাপড়িতে সাজানো চোখ জোড়ার দিকে। এই চোখে বরাবরই দৃষ্টি আটিকে যায় সানির। এ যেন মায়াজাল বুনা জাদুকরী চোখ জোড়া। এই চোখ জোড়া নিয়ে সে হাজারো উপন্যাস লিখতে পারে সানি। সানি শুকনো ঢোক গিলে বলে, চুপ কেন? উদ্ধৃতি চিহ্ন। সারা মনে সাহস জোগালো। দুই হাত শক্ত করে মুঠো করে ধরল। গলায় বাঁধা ওড়নার ধার। সারা ভয়ে শুকনো ঢোক গিলে কয়েকবার। কণ্ঠস্বর আটকে আসছে তার। ভীত গলায় বলে, একটা কথা বলবো সানি ভাই। হুম বল, আপনি কি এমন কাউকে খুঁজে পেয়েছেন? উদ্ধৃতি চিহ্ন। সানি নিঃশব্দে হাসল। সারা এমন কর্মকাণ্ড দেখে এটাই আন্দাজ করেছিল সানি, সারা তাকে এমন কিছু প্রশ্ন করবে। সারা উত্তরের আশায় অধীর আগ্রহে তাকিয়ে রইল সানির মুখ পানে। হৃদয়ের কম্পন বেড়ে যাচ্ছে ক্রমান্বয়ে। সানি তাকিয়ে আছে দূর আকাশের দিকে। ঠোঁটের কোণে লেগে থাকা স্মিত হাসি। সানি ঘাড় ঘুরিয়ে তাকালো সারার দিকে। সারার অধীর আগ্রহের উত্তরের অপেক্ষা দৃষ্টি পরক করছে সে। কিন্তু এখনো যে উত্তরের অপেক্ষা শেষ হয়নি। জবাব দিবে যেই দিন লাল বেনারস
হ্রস্ব ইকার পরে প্রিয় মানুষটা অপেক্ষা করবে তার জন্য। তার অপেক্ষার অবসান ঘটিয়ে ধরা দিবে সে। থাকবে না কোনো বাধা, থাকবে না কোনো দূরত্ব। পূর্ণতা মিলন ছড়িয়ে পড়বে সমস্তটা জুড়ে। তার ভালোবাসা, তার অপেক্ষা, তার ধৈর্য, বৈধতার খাতায় নাম লিখাবে সে। বাঁচবে পবিত্র বন্ধনে, সকল প্রশ্নের জবাব দিবে সে, সবটা উজাড় ভালোবাসবে তাকে। তখন এই পুরো দুনিয়ার সামনে বলতে কোনো বাধা থাকবে না #আমরন চেয়েছি তোমায়। সানি আবারও তার দৃষ্টি রিয়ে নিল, চোখ রাখল দূর আকাশে। সূর্যটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে মেঘের আড়ালে, যেন মেঘ টেকে দিচ্ছে সূর্যকে। এখন তার বিশ্রামের পালা। সানি আকাশের দিকে দৃষ্টি রেখে বলে, আমি আমার ক্যারিয়ারের সম্পূর্ণ ওকার কাজ দিচ্ছি। এসব ভাবিনি এখনো, পরে ভেবে দেখা যাবে। উদ্ধৃতি চিহ্ন। সারার মনটা খারাপ হয়ে গেল। বিষণ্ণতায় ঢেকে গেল তার মুখ, হারিয়ে গেল তার ঠোঁটে লেগে থাকা হাসি। সারার মলিন মুখটার দিকে তাকালো সানি। সারা যে তার জবাব বেশ সন্তুষ্ট নয়, এটা সানির বুঝতে বাকি রইল না। সারা ছোট করে জবাব দিল, ও। সারা এদিক ওদিক তাকিয়ে আবারও বলে উঠে, আমি আসি তাহলে। উদ্ধৃতি চিহ্ন। সারা চলে আসতে পা বাড়াতে নিলে সানি সারার ডান হাতের সরু কবজি নিজের ডান হাতের মুঠোতে নেয়। সারা অবাক হয়ে ঘুরে তাকায় সানির দিকে। সানির দৃষ্টি এত সময় আকাশের দিকে ছিল, এখন ঘুরে তাকালো সারার মুখের দিকে। সারার অবাক চোখ জোড়ার দিকে তাকিয়ে রইল কিছু সময়। চোখের ভাষায় বুক যাতে চাচ্ছে অনেক কিছু। চোখেরও ভাষা রয়েছে, চোখের ভাষার ক্ষমতা অসীম। মুখের ভাষা যখন অনেক মনের ভাব প্রকাশে ব্যর্থ হয়, সেই ভাব প্রকাশ করে দৃষ্টি। দৃষ্টির মধ্যে লুকিয়ে থাকে হাজারো অনুভূতির অভিধান। মুখের অভিব্যক্তি কখনো কখনো মিথ্যা হয়ে যায়, কিন্তু চোখের আকাশে জমে থাকা স্বপ্নের ওপার থেকে সত্যের একজোড়া তারকা সবসময় ঝিলমিল করে। কথার প্রাচীরে মৃদু শব্দের আবন্দি, কিন্তু চোখের দৃষ্টিমুক্ত। সে ঘর থেকে বাইরে বের। হ্রস্ব ইকার এসে হৃদয়ের অন্দরের গোপনীয়তা জানিয়ে দেয়। এইভাবে যেন চোখের ভাষা মৃত্যুরও গোপন গল্প যেন বলে যায়। সানি তাই বুঝিয়ে দিতে চাচ্ছে দৃষ্টির এই অসীম ক্ষমতা দিয়ে। চোখের ভাষায় আশ্বাস দিতে চাচ্ছে তার সুবর্ণা নয়, নের রানীকে, আমার দৃষ্টিতে তুমি সৃষ্টিকর্তার তৈরি আমার জীবনে অমূল্য রত্ন। যাকে সে পেতে চায় তার জীবনের প্রতিটা নিঃশ্বাসে, সে তার সাথে আজীবন কাটাতে পারবে কি না এটা কোনো ভাবার বিষয় নয় তার কাছে। কারণ হ্রস্ব ইকারেও মানুষটার ভাবনা তাকে এক মুহূর্তের জন্য ছুটি দেয় না। তাহলে তাকে ছাড়া আজীবন কিভাবে কাটানো সম্ভব? যেখানে তাকে ছাড়া কাটানো সম্ভব নয়, সেখানে এই প্রশ্ন মস্তিষ্কে ধারণ করা বোকামি আর হাস্যকর। সারার চোখ জোড়ায় স্থির দৃষ্টি, ঠোঁটের কোণে স্মিত হাসি রেখে বলে, এখন ভাবি না তার মানে এই নয় ভবিষ্যতে ভাবব না। উদ্ধৃতি চিহ্ন। সানির হুট করে জবাবে লজ্জায় আস্ত হয়ে গেল মেয়েটা। মলিন মুখটা লজ্জায় লাল রক্তিম বর্ণ ধারণ করল। ওকার মুহূর্তে চোখ জোড়া নামিয়ে নিল সারা। লজ্জায় ছুটে পালাতে ইচ্ছে করছে তার। হৃদয়ে অস্বাভাবিক কম্পন, শ্বাস যেন আটকে আসছে। কিন্তু এত লজ্জা কেন পাচ্ছে সে? সানি তো তাকে উল্লেখ করে কিছু বলেনি। আজ না হয় কাল সে তো বেছে নিবে তার জীবন সঙ্গীকে, এটা তো স্বাভাবিক। তাহলে এখানে এত লজ্জা পাওয়ার কি রয়েছে? নিজের এমন কর্মকাণ্ডে অস্বস্তিকর পরিবেশ ছড়িয়ে পড়ল চারদিকে। নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করল সারা। সানি সারার হাতের কবজি ছেড়ে দিতে দিতে বলে, সময় হলে ঠিক ভাবব, তখন বেছে নিব আমার জীবনসঙ্গীকে। উদ্ধৃতি চিহ্ন। সারা নিজের অস্বস্তি কাটিয়ে অনেকটা কৌতূহল নিয়ে প্রশ্ন করে, ভালো, আপনার জীবনসঙ্গী কিভাবে বেছে নিবেন? উদ্ধৃতি চিহ্ন। সার আকার যে তাকে কেমন প্রশ্ন করতে পারে এটা সানি আগে আন্দাজ করতে পারে তার দৃষ্টি আর কর্মকাণ্ড দেখে। সানি মনে মনে নিঃশব্দে হেসে বলে, সেভাবে ভেবে দেখিনি, তবে ভাবতে হবে খুব শীঘ্রই। কবে যে কার মুখে আমারও সুখ। নতে হয় বুড়ো হয়ে যাচ্ছে কিন্তু এখনো বিয়ে করেনি। উদ্ধৃতি চিহ্ন। সানির ঠোঁটে রহস্যময় এক হাসি। সারা চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে। সানি যে কথাটা তাকে উদ্দেশ্য করে বলেছে এটা তার বুঝতে বাকি নেই। নিজের বোকামি কথায় নিজের ভীষণ লজ্জা লাগছে সারার। এই জন্য ভেবে চিনতে কথা বলতে হয়। নিজের বোকামি কর্মকাণ্ডে নিজের ভাইকে বুড়ো বানিয়ে ফেলেছে সে। সারা একটু ইতস্ততবোধ নিয়ে বলে, আমি ওভাবে কিছু বলিনি, আর ভাইকে বুড়ো ও বলিনি। সব কিছুরই তো সময় রয়েছে। ভাইয়ার তো বিয়ের বয়স হয়েছে, পাত্রী ঠিক করতে হবে না? বাচ্চাদের স্কুলে যাওয়ার বয়স হলে আমরা ভর্তি করিয়ে দেই না বলুন? উদ্ধৃতি চিহ্ন। সানি উল্টো দিকে ঘুরে তার ডান হাতের উল্টো পিঠ দিয়ে নিজের ঠোঁট ঢেকে নেয়। নিজের হাসি আটকানোর মোক্ষম চেষ্টা করে সফল হয় সানি। এমন বোকার মতো কথা শুনলে নিজের হাসি আটকিয়ে রাখার একটা ভয়াবহ যুদ্ধ। তার শীতলিকাকে একটু লজ্জায় ফেলা যাক। এমনিতেই ইদানিং বেশি পাকনামো করছে সে। এ শাস্তি তার প্রাপ্য অধিকার। সানি নিজেকে স্বাভাবিক করে সারার দিকে তার মোটা ভ্রু যুগল বাঁকিয়ে বলে, বিয়ের জন্য সঠিক বয়স কত হতে হয়? উদ্ধৃতি চিহ্ন। সারা আবারও তৎক্ষণাৎ নিজের চোখ মুখ কুঁচকে নেয়। সে আবারও বোকার মতো একটা কথা বলে ফেলেছে। বরাবরই নিজের কর্মকাণ্ড বুঝিয়ে দেয় সে সত্যি ভীষণ বোকা, জ্ঞানশূন্য মানুষ। আদৌ সে মনে হয় না বুঝে শুনে কথা বলতে পারবে।
কোনো না কোনো ভুল করবেই। নিজের এমন কর্মকাণ্ডে নিজের বিপদ নিজেই ঘনিয়ে নিয়ে আসে। সানি এবার কি ভাবছে, আর মানুষটাও মোটের সুবিধা নয়। বিষয়টি সে চাইলেই এড়িয়ে যেতে পারত। মানুষটা সুবিধার থাকলে এইভাবে বলতো না। তাকে ইচ্ছে করে বেকায়দায় ফেলতে মানুষটা এইভাবে প্রশ্ন করেছে। মানুষটা ভীষণ অসভ্য লোক তো। সে না হয় একটু বোকামি কথা বলে ফেলেছে। সে তো আর কোন কিছু বুঝে শুনে বলেনি। মানুষটা শুধু শুধু ভালোর মুখোশ পরে থাকে। ভেতরে ভেতরে আস্ত একটা বদঅলক। সানি সারাকে চুপ থাকতে দেখে আবারও বলে, চুপ কেন? সারা মাথা নাড়িয়ে বলে, জানি না। সানি ঠোঁট চেপে হেসে বলে, জানলে আমাকে জানাস, আমি বিয়ে করব তখন। উদ্ধৃতি চিহ্ন। সারার ভীষণ রাগ হচ্ছে। এইভাবে মানুষটা তার সঙ্গে এভাবে মজা নিবে। ছি ছি, কেমন বদ আর অসভ্য লোক ভাবা যায়। এই মানুষটার সামনে ভেবে চিনতে কথা বলতে হবে। সারা মনে মনে ভীষণ বকল সানিকে। যত উপাধি দেওয়া যায় সকল উপাধি দিল নিজের মনে সানিকে। ভেসে আসলো আজানের ধ্বনি। সানি সারার দিকে তাকিয়ে শান্ত স্বরে বলে, আজান দিচ্ছে, নামায় যাই, তুইও পড়ে নে। উদ্ধৃতি চিহ্ন। সারা হায় সূচক মাথা নাড়িয়ে বলে, ঠিক আছে। উদ্ধৃতি চিহ্ন। সানি সারার পাশ কাটিয়ে যেতে যেতে ধীর কণ্ঠে বলে, আমি কিন্তু ভালো ছেলে। উদ্ধৃতি চিহ্ন। সারা মনে মনে বিড়বিড় করে বলে, ভালো না চাই। উদ্ধৃতি চিহ্ন। সারা মুখ বাঁকিয়ে পা বাড়ায় নিজের ঘরের উদ্দেশ্য। সানি আলমারি থেকে পাঞ্জাবি বের করছিল। সারার পায়ের আওয়াজ পেয়ে সারা দিকে দৃষ্টি রাখল সানি। সারা সানির দিকে তাকায়নি। ঘর থেকে বেরিয়ে গেল সারা। সারা সানির চোখের আড়াল হতেই ঠোঁট কামড়ে হেসে আলমারি থেকে পাঞ্জাবিটা বের করে নিল সানি। দোতলা অতি সাধারণ একটা বাড়ি আরোহীদের। মধ্যবিত্ত হলেও আরোহী মারাজে। বেগম খুবই গোছালো আর শৌখিন, তাই যতটুকু সম্ভব তার সাধ্যের ভেতর সাজিয়ে তুলেছে সাধারণ বাড়িটা। সাজাতে জানলে টিনের বাড়িটাও রাজপ্রাসাদের মতো সুন্দর লাগে, তেমনটাই আরোহীদের ছোট দোতলা অতি সাধারণ বাড়িটা। সন্ধ্যা, চারদিকে অন্ধকার আচ্ছন্ন। জানালার সাথে পড়ার টেবিল আরোহীর। জানালা দিয়ে তাকালে দেখা যায় বাইরের ছোট একটা মাঠ পেরিয়ে ঘনবসতি বাড়িঘর। শহর খোলা জায়গা নেই বললেই চলে। সেখানে এতটুকু ছোট মাঠ অনেক কিছু। হিচ হ্রস্ব উকার কিছু বাচ্চারা আসে বিকেলে খেলতে। আরোহী মাঝে মাঝে এসব দেখে হারিয়ে যায় শৈশবে। তবে আগে মাঠ আরো বড় ছিল, এখন এখানে একটা বাড়ি হয়ে মাঠটা ছোট হয়ে গিয়েছে। সাফিকে মাঝে মাঝে দেখেছে এলাকার ছেলেদের সাথে ক্রিকেট লতে। শেষবারের মতো দেখেছে তখন সে সপ্তম শ্রেণীতে পড়ে হয়তো। আরোহী চোখ পড়ল পড়ার টেবিলে বোতলের পানিতে রাখা গোলাপ ফুলটার দিকে। ফিন্যান্স সাবজেক্ট একদম মাথায় ঢুকে না। এই ইয়ার দুইটা কঠিন সাবজেক্ট। ফেল করবে। এই ইয়ার নিশ্চিত। মানে সেকেন্ড ইয়ারের চূড়ান্ত পরীক্ষায় টেনে টুনে পাশ করলে হয়। বিরক্ত হয়ে বইটা বন্ধ করতেই ফুলটা চোখে পড়ে তার। তাকিয়ে থাকে ফুলটার দিকে এক দৃষ্টিতে। নিজেরই অজান্তে তাকিয়ে রয়েছে ফুল। আকার দিকে। স্মৃতিচারণ হলো সাফির কথা। মানুষটা কি ভীষণ অদ্ভুত। এই তো মানুষটা ভীষণ বেখেয়ালি, গুরুত্বহীন, গম্ভীর একটা মানুষ। অথচ আবার বুঝিয়ে দেয় তার বেখেয়ালির মাঝে হুঁশিয়ারি। গুরুত্বহীনতার মাঝে যত্ন। গম্ভীর আচরণের মাঝে ছোটখাটো বিষয় খেয়াল রাখা। বেখেয়ালি করে তার একটা হিজাব হারিয়ে ধরিয়ে দিয়েছে 13টা হিজাব। জোর করে দায়িত্ব চাপিয়ে দিয়েছে ঠিকই, কিন্তু তার দায়িত্ব পালন করতে যা মিস করেছে ঠিক তা পূর্ণ করে দিয়েছে। তখনই তার দৃষ্টি চলে যায় ডান হাতের তর্জনী আঙ্গুলটার দিকে। আরোহী তৎক্ষণাৎ শুকনো ঢোক গিলে হাতটা মুঠো করে নেয়। মাথা ঝাঁকিয়ে বিরক্ত হয়ে বলে উঠে, কি সব আজে ভাবছিস আরোহী? তোর মাথা পাগল হয়ে গিয়েছে। শেষে কিন আকার তুই পেঁচা মুখো কথা ভাবছিস। নিজের সুখের জীবনের দিকে নিজেই নজর দিচ্ছিস। উদ্ধৃতি চিহ্ন। আরোহী বিরক্ত হয়ে আবারও তাকালো ফুলটার দিকে। এই ফুলের সৌন্দর্যটা খুব বেশি ভালো লাগছে। ছোট একটা গোলাপ ফুল, গাঢ় লাল রং, তার সাথে সবুজ 3টে পাতা। তার ভাই লাবিব আর সারার পর কেউ তাকে ফুল উপহার দিল। আরোহী তৎক্ষণাৎ ভাবল এটা উপহার নয়, বাধ্য হয়ে গুছিয়ে দেওয়া। নিজ ইচ্ছেই তো দেয়নি, আর নিজ ইচ্ছেই দিতে যাবে বা কেন? কি সব আজগুবি কথা বছে আরোহী। খুবই বিরক্ত হলো নিজের উপর। আরোহী কি ভেবে অমনোযোগী হয়ে ফুলটা ধরতে নিলে গোলাপ ফুলের তীক্ষ্ণ কাঁটা খুব বাজেভাবে আঘাত করে থাকে। মুহূর্তে আঙ্গুল থেকে গড়িয়ে পড়ে লাল রক্ত, ঠিক গোলাপ ফুলটির রঙের মতো। আরোহী ব্যথায় কুকিয়ে ওঠে। কাটার যন্ত্রণাটা একটু তীব্র হয়। আরোহী একবার তার ক্ষত হওয়া আঙ্গুলটার দিকে তাকায় আর একবার ফুলটার দিকে। এই ফুলের এত সৌন্দর্য, যাকে ভালোবাসার প্রতীক বলা হয়, অথচ এই ফুল তো মানুষকে আঘাত করে। তবুও ভালোবাসার প্রতীক কিভাবে হয়? ভালোবাসা কি মানুষকে আঘাত করে? যদি আঘাত করে তাহলে মানুষ ভালোবাসেই বা কেন? কর্মাসের ছাত্রী হয়ে হিসেব মিলাতে ব্যর্থ। যদিও সে কম বুঝা ছাত্রী, তবুও এতটাও কম বুঝে না। পড়াশোনা ফাঁকি দেয়, তাই কম বুঝে আর কি। আরোহী খেয়াল করল ক্ষত হওয়া আঙ্গুলটা ডান হাতের তর্জনী আঙ্গুল। আচমকা বুকটা কেঁপে উঠল তার। তাকিয়ে রইল নখটার দিকে, রক্ত বন্ধ করার চেষ্টা করল না। অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইল। নিজের এমন অদ্ভুত কর্মকাণ্ডের কারণ তার কাছে অজানা। আরোহী বাম হাতটা দিয়ে ফোন হাতে নিয়ে ক্ষত হওয়া আঙ্গুলটা ছবি তুলে নিল। এরপর ড্রয়ার থেকে অ্যান্টিসেপটিক ক্রিম বের করে লাগিয়ে নিল। ঔষধ ক
আকার চন্দ্রবিন্দুটা জায়গায় স্পর্শ করতে জ্বলে উঠল ক্ষতস্থানটা। আরোহীর হাতটা একটু কেঁপে উঠল। আরোহী তাকিয়ে রইল আঙ্গুলটার দিকে, এরপর তাকালো ফুলটার দিকে। এই ফুল তাকে আঘাত করেছে, অথচ বিন্দুমাত্র ফুলটার প্রতি রাগ, অভিমান, ঘৃণা কিচ্ছু হচ্ছে না। ঘৃণায়, রাগে ফেলে দেয়নি ফুলটাকে সযত্নে, এখনো বোতলের পানিতে ভাসমান। আরোহী মাথায় অদ্ভুত সঙ্গে ঘুরপাক খাচ্ছে। মনে হলো রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি, সত্যিকার ভালোবাসার সম্পর্ক তৈরি হলে সেখানে ঘৃণার কোনো স্থান থাকে না। উদ্ধৃতি চিহ্ন। এই জন্য মানুষ হয়তো ফুলকে ঘৃণা করতে পারে না, কাটার আঘাত বরণ করে আগলে নিয়ে রাখে থাকে। কিসব অদ্ভুত চিন্তা বাসা বাঁধছে তার মনে। আরোহী নিজের চিন্তাধারা পাল্টে নিত। একার চাইল, টেবিলের উপর রাখা ফোনটা আবারও হাতে নিল সে। খুব সুন্দর করে ফুলের ছবি তুলে নিল। এরপর তার আঙুলের ক্ষত স্থান থেকে ঝরে পড়া রক্তের ছবি আর গোলাপের ছবি একসাথে যোগ করে স্টোরি দিল। ফুলকে ভালো বেশে স্পর্শ করতে গেলেও কাটার আঘাত পেতে হয় মানুষকে, তবুও সে ফুল মানুষ সযত্নে আগলে রাখে কেন? কেন এত মূল্য তার? তাহলে ফুল কেন ভালোবাসার প্রতীক? শুধুই কি তার সৌন্দর্য আর মিষ্টি সুবাসের জন্য? উদ্ধৃতি চিহ্ন। ছোট একটা ক্যাপশন দিল আরোহী। তারপর দেখে নিল সারা অনলাইন রয়েছে কিনা। সারাকে না দেখে নিউজ ফিড দেখতে শুরু করলো আরোহী। কিছু সময়ের মধ্যে পড়াশোনায় ফাঁকি দিয়ে সারাও অনলাইনে হাজির। অনলাইন এসে আরোহীর স্টোরি দেখে বর্ষর্ধ আকার কাখেল সারা। আরোহী বরাবরই পোস্ট করলে রোমান্টিক, না হয় ফানি, না হয় জায়গার ভিডিও শেয়ার করে। কিন্তু এমন পোস্ট আজ প্রথম আরোহীকে করতে দেখল, তাহলে বর্ষর ধাক্কা খাওয়া স্বাভাবিক। তার ভেতর এমন একটা ছবি। আরোহী কোনো কিছু তার কাছে লুকোয় না, আবার সেও কোনো কিছু লুকোয় না। শুধু একটা জিনিস লুকিয়ে রেখেছে, সানির প্রতি তার অনুভূতি, কারণ আরোহী বিষয়টি নিয়ে মজা নিবে খুবই। সে অনেক বড় গলা করে অনেক কিছু বলে ফেলেছিল, মজা নেওয়া তা দোষের কিছু নয়। আরোহীর এমন পোস্টে যেমন অবাক হলো, তেমনই দুশ্চিন্তা। আরোহীর কোনো কারণে মন খারাপ নয় তো? সারার সঙ্গে সঙ্গে ফোন করলো আরোহীকে। আরোহীও সাথে সাথে ফোন তুলে বলে, আসসালামু আলাইকুম জানু। ওয়ালাইকুম আসসালাম জানু। সারা দ্রুত গতিতে বলে ওঠে, কি হয়েছে বলতো তোর? উদ্ধৃতি চিহ্ন। আরোহী বুঝতে বাকি নেই সারার এমন উদ্বিগ্ন হওয়ার কারণ। আরোহী হালকা মৃদু স্বরে হেসে বলে ওঠে, আমার কিছু হয়নি। স্টোরি দেখে লছিস তো? খুদ কেন জানি মনে হলো তাই দিলাম। আমি সত্যি জানি না। ফুলের কাঁটা দিয়ে হাত কাটলো তো তাই হয়তো এমন মনে হলো। ফুলের কাঁটাও যে এত তীক্ষ্ণ ধারালো থাকে আমার জানা ছিল না। উদ্ধৃতি চিহ্ন। সত্যি? হ্যাঁ তিন সত্যি। সারা কপাল কুঁচকে বলে, ফুল তোকে কে দিয়েছে? আরোহী এবার বিপাকে পড়ে গেল। সারা এমনিতেই ভীষণ মজা নেয়, সত্যিটা বললে সারা তার কান পাকিয়ে ফেলবে মজা মজা নিতে নিতে। এই প্রথম সারার কাছে কিছু লুকোতে হলো তার। জিওভা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলে, কমা, বাবার থেকে নিয়েছি। উদ্ধৃতি চিহ্ন। সারা কপাল কুঁচকে বলে, আঙ্কেল কোথায় পেল? উদ্ধৃতি চিহ্ন। আরোহী এবার বিরক্ত ভরা কণ্ঠে বলে, তুই কি আমাকে সন্দেহ করছিস সারা? আমি কি তোর কাছে লুকাই কোনো কিছু? সারা এবার একটু থামল। আরোহী মিথ্যে কিছু বলেনি। সারা তাই প্রসঙ্গ পাল্টে বলে, আরে না তোকে না, আঙ্কেলকে করছি। কে ফুল দিল বলতো? এই বয়সে এসে আন্টি কি সতীনের সংসার করবে? উদ্ধৃতি চিহ্ন। আরোহী খানিকটা রাগান্বিত হয়ে ঝাঁঝালো কণ্ঠে বলে উঠে, চুপ, একদম উল্টো পাল্টা কথা বলে আমার বাবার চরিত্রে দাগ দিবি না। আমি আনতে বলেছিলাম, জানিস না আমার গোলাপ ফুল পছন্দের। উদ্ধৃতি চিহ্ন। সারা একটু কেঁপে উঠল আরোহীর জারিতে। আরোহী, কে আর খেপানো যাবে না। তাই সারা এসব প্রসঙ্গ বাদ দিয়ে কিছু সময়ের কথা বলল দুজন। রাত 8টার কাছাকাছি সাফি অফিস থেকে এসে হাত মুখ ধুয়ে বিছানায় শুয়ে বিশ্রাম নিচ্ছে। বিকেল থেকে কাজের চাপে প্রয়োজন কল ছাড়াফো নটা ধরার সুযোগ পায়নি সে। কর্মজীবনে প্রচুর ব্যস্ততা তার, এছাড়া নিজেকে ব্যস্ত রাখতে ভালোবাসে। কর্মহীন সময় কাটতেই চায় না। সাফি ফোনটা হাতে নিয়ে অনলাইন গেল। কিছু মেল মেসেজ দেখে নিল আগে, এরপর ফেসবুকে কারলো সাফি। শুরুতে দেখতে গেল আরোহীর আইডি। 25 মিনিট আগে অনলাইনে ছিল। সাফি আরোহীর স্টোরি দেখে হতবাক দৃষ্টিতে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড। এরপর ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলে উঠে বসে 2 হাত দিয়ে মুখ টেকে নিয়ে বিরক্ত ভরা কণ্ঠে বলে, ওহ শিট, তার দেওয়া ফুল তাকে আঘাত করবে এটা যেন তার কল্পনার বাইরে। বিষয়টি সাফি খুব সহজে মেনে নিতেও পারছে না। জানে এটা অসাবধানতার কারণে হয়েছে, তবুও বোকার মতো এমন চিন্তা কেন মাথায় আনছে সেটাই ভেবে পাচ্ছে না সাফি। মেয়েটা এত অসাবধান কেন? এই হৃদয় এমনি ক্ষত বিক্ষত, ভাঙ্গা হৃদয় খুব শখ করে সাজিয়েছে। আবারও যদি ভেঙে যায় তাহলে হয়তো ভেতর থেকে সম্পূর্ণ নিঃস্ব হয়ে যাবে সে। হয়তো পৃথিবীতে হসন্ত বাস নেওয়া একটা যুদ্ধক্ষেত্র হয়ে দাঁড়াবে তার। সাফি আবারও ফোনটা হাতে নিল। আবারও দেখল আরোহীর ক্ষত হওয়া হাত। তার লেখা কথাগুলো। সাফি ফোনটা তার বক্ষে বা পাশে রেখে মনে মনে বলল, মনের সাথে যুদ্ধ করে যদি হেরে যায় তাহলে এই সমাজে, এই পরিবারের সবার চোখে ভদ্র হয়ে ওঠা ছেলেটি দোষী হয়ে যাবে। আমার মনকে হারতে দিও না প্রিয়সিনী। সৌন্দর্য আর সুবাসের জন্য কাটার আঘাত কেউ বরণ করে না প্রিয়সিনী। এর মাঝে সুপ্ত লুকায়িত সুখের জন্য করে। এই সুখের কাছে কাটার আঘাত তুচ্ছ।
কাটার আঘাত বরণ না করতে পারলে সুখকে ধরা দিবে না প্রিয়সিনী। সুখ তো কাটার মাঝে নিজেকে সুরক্ষিত রাখে, কাটা যে তার পাহারাদার। সেখানে থেকে সুখকে একার আমাদের নিজের করে নিতে হয়। তাই তো কাটার আঘাত বরণ করতে হয়। উদ্ধৃতি চিহ্ন। সাফি দীর্ঘশ্বাস ফেলে ফোনটা নিজের হাতের মুঠোয় নেয়। ঘরের ভেতর আলো অসহ্য লাগছে। এমনিতেই ক্লান্ত শরীর, এখন মনটাও ক্লান্ত হয়ে গেল। ভালো লাগছে না কিছু। বালিশের নিচ থেকে বের করলো ভাঁজ করে রাখা আরোহীর হিজাব। কিছু সময় স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে দীর্ঘশ্বাস ফেলে হিজাবটা শক্ত করে নিজের হাতে পেঁচিয়ে নেয় সাফি। প্রিয় মানুষটার বাঁধনে বেঁধে নিল সুখ। তকরে ধীর পা হেঁটে যায় বেকুনিতে। হালকা বাতাস ছুঁয়ে দিচ্ছে গায়ে। খুব বেশি শীতল বাতাস নেই আজ। সাফি বেকুনিতে থাকা রোলিং চেয়ারে আসন পেতে বসে। ঘরের ভেতর জ্বলতে থাকা বাতির আলো আসছে। আলো ভালো লাগছে না তার। তাই ছাইটা একটু এগিয়ে আনলো। এবার আবছা আলো আসছে। কানে ইয়ারফোন ব্লুটুথ দিয়ে চোখ বন্ধ করে রোলিং চেয়ারে হেলান দিয়ে বসে গান শুনতে লাগলো সাফি। চোখের পাপড়ি একটু একটু করে কাঁপছে। আনমনে অনেক হিসেব কষতেলা গল সে। আফসোস কর্মাসের দুখুর ছাত্র হয়েও নিজের জীবনের হিসেব মিলাতে পারল না সে। না মিলাতে পারা অঙ্কের খাতা সেভাবেই পড়ে রইল। বাড়ির বড় ছেলে, বাড়ির সুপুত্র হতে গিয়ে নিজের শব্দ হারিয়ে ফেলল। পেয়েছে এ সমাজে সুনাম, সম্মান, নাম ডাক, বাবার গর্ব। তবে এত কিছু এই মুহূর্তে তার একাকিত্ব কেন দূর করতে পারছে না? মনের শূন্যতা কেন পূর্ণ করতে পারছে না? নিজের শূন্যতা পূরণ করতে সবার চোখে দোষী হলে কোনো অপরাধ হবে? নিজের সাথে ভীষণভাবে অন্যায় করছে সে। তার মন, তার অনুভূতি তাকে কি কখনো ক্ষমা করবে? তাদের অশান্তি প্রয়োজন, তাদেরও অধিকার রয়েছে। সে পুরো সমাজ, পরিবার সবার দৃষ্টিতে সফল হলেও নিজের দৃষ্টিতে ভয়ানক ব্যর্থ এক মানুষ। তবে এ সমাজ, পরিবার তাকে অপরাধী বলুক, দোষী বলুক, দীর্ঘ 28 বছরে তার কষ্ট, তার ত্যাগ স্বীকার করে গড়া তার ক্যারিয়ার ধুলোয় মিশে যাক, তবুও আর এ মনকে ঠকাবে না। যদি তার প্রিয়সিনী হারাতে হয় তাহলে তার মনকে আবারও ঠকাতে হবে। এত ক্লান্তি, এত কষ্ট আর নিতে পারবে না সে। সবার ক্ষেত্রে সবটা সহজ হলেও বাস্তবতা কেন নিষ্ঠুর হয় তার সাথে? তাকে কেন সহজে সব কিছু দেয় না? তবে এমন আবারও আঘাত পাওয়ার আগে হৃদয়ের কম্পন থেমে যাক, শ্বাস আটকে যাক তার। সাফি নিজের ভাবনার মাঝে ধীর কণ্ঠে সুর দিয়ে গেয়ে উঠল সাফি। পরে ইচ্ছে করে বুকের ভেতর লুকিয়ে রাখি তারে, যেন না পারে সে যেতে আমায় কোন দিনও ছেড়ে। আমি এই জগতে তারে ছাড়া থাকবো না গো, থাকবো না।